আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইরান পাশে ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। এরপর জানিয়ে দিব হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবার জানিয়ে দিব প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন সিসি। জানিয়ে দিব তুরস্কে স্থানীয় নির্বাচনে হেরে যা বলেন এরদোগান। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় শিশুদের জন্য শ্রীলঙ্কার $10 লাখ অনুদান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান দূতাবাসে ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবারের ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ একজন কমান্ডার ও তার ডেপুটি সহ অন্তত 11 জন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই তেহরানের রাস্তায় বিক্ষোভ নেমেছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। হামাসকে কেন্দ্র করে ক্ষোভে ফুলে ফেপে ওঠেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও। এ হামলার মোক্ষম জবাব দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেন আগরি বলেছেন, তেহরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত নিষ্পত্তিমূলক। সিরিয়ায় ইরানের উপর এই হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে আঞ্চলিক যুদ্ধের শঙ্কা। আল জাজিরা, এপি, রয়টার্স। দীর্ঘদিন ধরেই সিরিয়ার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে এই প্রথম ইরানের দূতাবাসে সামরিক হামলা চালায় ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই হামলাকে সব ধরনের আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও চুক্তি লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে তার সামরিক অভিযানে বারবার ব্যর্থ হওয়ার ফলে মানসিক ভারসাম্য হারিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। পৃথক এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে, আর এই প্রতিক্রিয়ার ধরন ও হামলার শাস্তি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান। জাতিসংঘে ইরানের মিশন বলেছে, এই হামলার ঘটনাটি জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক কনসুলার চত্বর রক্ষার মূলনীতির স্পষ্ট লঙ্ঘন। হামলার নিন্দা জানাতে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন সংস্থাটি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের অন্যতম মিত্র সিরিয়া বলেছে, ইসরায়েলি হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে। হামলার পরপর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেগদাদ। তিনি বলেছেন, আমরা দামেস্কে ইরানের দূতাবাসের এই ভবন লক্ষ্য করে চালানো এই নৃশংস সন্ত্রাসী হামলা ও নিরাপরাধ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানাই। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র রাশিয়াও এই হামলার নিন্দা জানিয়েছে। লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন, দামেস্কে হামলার ঘটনায় ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। মঙ্গলবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, একই অপরাধের জন্য শত্রু পক্ষকে শাস্তি পেতে হবে, অবশ্যই হামলার হবে। ইরাক, জর্ডান, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য মুসলিম দেশও এই হামলা নিন্দা জানিয়েছে। এদিকে গাজায় ও প্রতিনিয়ত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। সোমবার দেইর আল বালাহতে সাহায্য করতে গিয়ে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন 7 জন ত্রাণকর্মী। গাজায় খাদ্য সরবরাহ করে ফিরে আসার পথে নিহত হন তারা। নিহত 7 জনই মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এর কর্মী ছিলেন। নিহতরা অনেকে অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার দ্বৈত নাগরিক ছিলেন। এ ঘটনার পর গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি। মঙ্গলবার একটি বিবৃতিতে তারা জানিয়েছে, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন অবিলম্বে অবরুদ্ধ অঞ্চলে তাদের সব কার্যক্রম বন্ধ করেছে। দাতব্য সংস্থাটি বলেছে, গাজার দেইর এল বালাওতে ত্রাণ বিতরণের পর WCK-এর লোগোযুক্ত একটি ত্রাণবাহী গাড়িতে করে যাচ্ছিল নিহতের দলটি। সাইপ্রাস থেকে ত্রাণ বিতরণ শেষে নিজেদের গেস্ট হাউসের দিকে যাচ্ছিল তারা। বিচ্ছিন্ন একটি সড়ক রশিদ স্ট্রিট ধরে যাওয়ার সময় তাদের বাহিনীর উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সড়কটি ত্রাণ কর্মীরাই ব্যবহার করে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ত্রাণের বিষয়ে সমঝোতার পরও দলটি এই হামলার শিকার হয়েছে। সামুদ্রিক পথে গাজায় মানবিক সহায়তা পরিচালনাকারী দুটি দাতব্য সংস্থার মধ্যে একটি হলো WCK। ত্রাণকর্মীদের গাড়িতে আঘাত হানার কিছুক্ষণ আগে দলটি মেরিটাইম করিডোর দিয়ে আনা 100 টন খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এক বিবৃতিতে দাতব্য সংস্থার সিইও এরিন গোর বলেছেন, এটি কেবল WCK-এর বিরুদ্ধে আক্রমণ নয়, এটি মানবিক সংস্থাগুলোর উপর আক্রমণ। তবে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। হামলায় নিহত অস্ট্রেলিয়ার ত্রাণকর্মী জমি ফ্রাঙ্কমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এ ঘটনার সম্পূর্ণ জবাবদিহিতা জানতে অস্ট্রেলিয়ার ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন আলবানিজ। হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ পরীক্ষা করা অস্ত্রটি একটি মাঝারি থেকে দূরপাল্লার হাইপারসনিক মিসাইল ছিল। দেশটির নেতা কিম জং উনের উপস্থিতিতে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে কথা জানিয়েছে। মিসাইলটি পরীক্ষার একদিন পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA বলেছে, সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অর্থ বহনকারী নতুন একটি মাঝারি থেকে দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। মিসাইলটি উৎক্ষেপণের পর কিম বলেন, উত্তর কোরিয়া এখন কৌশলগত ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা অর্জন করেছে, যা সলিড ফুয়েল চালিত এবং পরমাণু অস্ত্র পরিবহনে সক্ষম। সিউলের সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার ভোরে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রায় 600 কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্যবর্তী পানিসীমায় পড়ে। ক্ষেপণাস্ত্রটি 1000 কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে KCN এর খবরে বলা হয়। কিম মাঝারি পাল্লার একটি হাইপারসনিক মিসাইলের জন্য সলিড ফুয়েল চালিত একটি ইঞ্জিনের পরীক্ষা তদারকি করার 2 সপ্তাহের কম সময় পর পিয়ংইয়ং সর্বশেষ এই মিসাইল উৎক্ষেপণ করে, সূত্র রয়টার্স। প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদে শপথ নিলেন সিসি। মিশরের আবদেল ফাত্তাহ আল সিসি মঙ্গলবার দেশটির নতুন রাজধানীতে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। গত এক দশক ধরে ক্ষমতায় থাকা 69 বছর বয়সী সাবেক সেনাপ্রধান 2030 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন। আল জাজিরা জানিয়েছে গত বছরের ডিসেম্বরে নির্বাচনে জয়লাভ করেন সিসি। ওই সময় তিনি 89.6% ভোট পান। নির্বাচনে তাকে টেক্কা দেওয়ার মতো কোনো শক্তিশালী প্রার্থী ছিলেন না, ফলে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে আবারও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন সিসি। সিসি এমন সময় আবারও মিশরের প্রেসিডেন্ট হলেন যখন তার পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলছে। 2014 সালে অবৈধভাবে প্রথমবার ক্ষমতা দখলের পর সেনাবাহিনীর নেতৃত্বে মিশরে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেন সিসি। এছাড়া তিনি দেশটির নতুন প্রশাসনিক রাজধানী তৈরির কাজ হাতে নেন। তার মতে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিপুল জনগণের থাকার জায়গা করতে এসব অবকাঠামো বেশ গুরুত্বপূর্ণ। রাজধানী কায়রোর পূর্ব দিকের মরুভূমিতে $58 বিলিয়ন খরচ করে তৈরি করা হচ্ছে নতুন প্রশাসনিক রাজধানী। এর মধ্যে রয়েছে সুয়েজ খালের পরিধি বৃদ্ধি করা, বিস্তৃত রাস্তাঘাট এবং নতুন শহর তৈরি করা। তুরস্ক স্থানীয় নির্বাচনে হেরে যা বললেন এরদোগান। তুরস্কে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এ নির্বাচনকে গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছেন। মঙ্গলবার 2 এপ্রিল রাজধানীর আঙ্কারায় একে পার্টির সদর দপ্তরের বাইরে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সময় তাদের সমর্থন এবং দেশে গণতন্ত্রের প্রসারের জন্য ধন্যবাদ জানান তিনি। সমর্থকদের উদ্দেশ্যে এরদোগান বলেন, কোনো বাধার সম্মুখীন না হয়ে জাতি ব্যালটে নিজেদের ইচ্ছা প্রদর্শন করেছে। এটি তুর্কি গণতন্ত্রের জন্য একটি বড় বিজয়। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের গণতন্ত্রের জন্য উপযুক্ত পরিপক্কতার সঙ্গে 31 মার্চে নির্বাচন শেষ করেছি। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। এরদোগান আরো বলেন, আমাদের নাগরিকদের সাধারণ জ্ঞানের জন্য ধন্যবাদ। তুরস্কের গণতন্ত্র আবার তার পরিপক্কতা প্রমাণ করেছে। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবং মানুষ ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের কথা জানিয়েছে। 2 দশকের বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট এরদোগান ও তার দল একে পার্টির জন্য এটিকে সবচেয়ে বড় পরাজয় বলে মনে করা হচ্ছে। 1990-এর দশকে নিজের শহরে ইস্তাম্বুলের মেয়র ছিলেন এরদোগান। এবার নিজের সেই জায়গা আবারও ফিরে পাওয়াই ছিল তার মূল লক্ষ্য, তবে তাতে ব্যর্থ হলেন তিনি। পরাজয়ের পর রাজধানী আঙ্কারায় একেপি সদর দপ্তরে জড়ো হওয়া জনতাকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, আমরা যদি ভুল করে থাকি তবে তার সমাধানের চেষ্টা করব। আমাদের কোনো ঘাটতি থাকলে তা পূরণ করব। পরাজয় থেকে শিক্ষা নেবে দল। ফলাফলের পর সমর্থকদের উদ্দেশ্যে এমন বার্তাও দেন তিনি। শিশুদের জন্য শ্রীলঙ্কার $10 লাখ অনুদান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শিশুদের জন্য শ্রীলঙ্কা জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থাকে $10 লাখ অনুদান দিয়েছে। অর্থনৈতিক সংকটে জর্জরিত হলেও প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের এ সংক্রান্ত একটি প্রস্তাব দেশটির মন্ত্রিসভা অনুমোদন দেয়। মঙ্গলবার 2 এপ্রিল ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। এতে বলা হয়, অর্থনৈতিক সংকট সত্ত্বেও শ্রীলঙ্কা এ অনুদান দিয়েছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা ভেঙে ফেলার যে পরিকল্পনা করা হচ্ছে তা মোকাবেলার অন্যতম প্রচেষ্টা এটা। UNRW এর কর্মীরা হামাসের সঙ্গে জড়িত বলে ইসরায়েল বরাবরই দাবি তুলেছে, যদিও তারা কখনোই তাদের দাবির সপক্ষে প্রমাণ দিতে পারেনি। এছাড়াও তারা গাজায় জাতিসংঘের এ সংস্থাটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে লবিং করছে। ইসরায়েলের দাবি, সংস্থাটি না থাকলে শরণার্থীর সমস্যা থাকবে না। এমন পরিস্থিতির মধ্যে মঙ্গলবার গাজার জন্য $10 লাখ অনুদান দিয়েছে অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সরকার গাজা উপত্যকায় সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তার জন্য $10 লাখ অনুদান দিয়েছে। অনুদানটি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে গাজায় সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তার লক্ষ্যে একটি তহবিল প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করে প্রেসিডেন্ট বিক্রমসিংহে। মন্ত্রিসভা প্রস্তাবটির অনুমোদন দেওয়ার পর এ অনুদান দেয় শ্রীলঙ্কা। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় বলে দাবি কর্তৃপক্ষের। এছাড়াও বহু ইসরায়েলি জিম্মি করে নিয়ে যায় হামাস। কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে অনেক জিম্মি মুক্ত হলেও এখনো হামাসের কাছে শতাধিক বন্দী আছে। হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 32,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 75,000-এর মতো।